হাই ফ্রেন্ডস, চলে এসেছি আজকে আমাদের নতুন এপিসোড নিয়ে। সঙ্গে বিদ্যুৎ। বিদ্যুৎ, হ্যাঁ, এতদিন আমরা প্রথম শুরু করেছিলাম এই চ্যানেলে মর্নিং শোজ দ্য ডে। রাইট। সেখানে আমরা দেখিয়েছিলাম অ্যাক্টরদের ফিটনেস কতটা দরকার, নানা রকম অভিনয়ের জন্য যে ফিটনেস কতটা প্রয়োজনীয়, তার সাথে আমরা বিভিন্ন এলাকার লোকেশন দেখিয়েছিলাম। সকালের আবহাওয়াতে একটা সুন্দর যে মানসিক গঠন তৈরি করার যে বিষয়টা, সেটা নিয়ে আলোচনা ছিল। মর্নিং সোজটা দিয়ে মানে মর্নিং সকালবেলাটাই বলে দেবে যে দিনটা কেমন যাবে, তো সেটা সকালবেলার জন্য যা যা করা দরকার সেগুলো করলে দিনটা ভালো যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করি। হ্যাঁ, সেই আমাদের আলোচনার পরিপ্রেক্ষিত একটাই ছিল যে অভিনেতা অভিনেত্রীদের জন্য, একদম সাধারণ মানুষের জন্য হ্যাঁ। কতটা নয়। না, এরপরে আমরা এলাম পরের যে প্রজেক্ট নিয়ে, সেটা হচ্ছে হাউ টু অ্যাচিভ ইউর টার্গেট। কিভাবে সেই লক্ষ্যে পৌঁছাবো, হ্যাঁ। যদি অভিনেতা হতে চাই তাহলে আমরা সেই লক্ষ্যে পৌঁছাবো। হ্যাঁ। রাইট। সেখানে আমরা বিভিন্ন অ্যাক্টিং এর টিপস দিয়েছি। একটা অভিনেতা হতে গেলে কি কি হওয়া প্রয়োজন, তার কিছু কিছু পার্ট আমরা আলোচনা করছি। কি কি করণীয়? হ্যাঁ, এখন আমরা ঠিক করলাম যে কালকে তোমার আমার যে আলোচনা হলো, যে অ্যাচিভ করার পর এই যে শুটিংয়ে আসার যে জায়গাটা, সেই যখন জন্য আমি ফ্লোরে প্রথম পা রাখি, হ্যাঁ, এই তার সাথে সিনেমা সংক্রান্ত যে আমরা আলোচনাটা করি, এটা যাতে সহজে মানুষের কাছে পৌঁছে যায়, তার জন্য এখন থেকে আমাদের এপিসোডের নাম দেব সিনেমার গল্প। গল্প। সিনেমার গল্প, সিনেমা সংক্রান্ত আলোচনা হবে। একদম। সিনেমায় কি কি হতে পারে, শুটিংয়ে কি কি সমস্যা হতে পারে, কি কি সেইগুলো কিভাবে ওভারকাম হয়, বা সিনেমা সংক্রান্ত নানান অভিনেতা অভিনেত্রীর গল্প, বিভিন্ন ডিরেক্টরদের গল্প, তাদের জীবনী। এরকম নানান আলোচনা নিয়ে সিনেমা সংক্রান্ত সবটাই এখানে আমরা আলোচনা করব। হ্যাঁ। শুধু এখানে অভিনেতা অভিনেত্রীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। কেউ হয়তো ডিরেক্টর হতে চায়, কেউ হয়তো রাইটার হতে চায়, কেউ হয়তো এডিটর হতে চায়, কেউ ক্যামেরাম্যান হতে চায়। আমরা সমস্ত বিবিধ বিষয়গুলো নিয়েই আলোচনা করব। টোটাল সিনেমা নিয়েই আমরা এখন থেকে বলবো। রাইট, একদম তাই। তাহলে আমরা এখন আজকে থেকে যেটা শুরু করছি তার নাম দিচ্ছি সিনেমার গল্প। কি আপনাদের ভালো লাগছে? তাহলে এবার সিনেমা সংক্রান্ত আমরা গল্প করব। রাইট। প্রথমেই একটা, এই যে সিনেমা তৈরি হওয়ার যে জায়গাটা, সেই নিয়ে তুমি একটু ডিটেলসে বলো। একটা সিনেমা কিভাবে তৈরি হয়, হ্যাঁ, এটা আমরা আগেও হয়তো আলোচনা করেছি, কিন্তু যেহেতু নামকরণ নতুন করে হলো সিনেমার গল্প, তো সিনেমা সংক্রান্ত আলোচনাটাই হোক আজকে। একটা সিনেমা যখন শুরু হয় তখন প্রথমে একজন ডিরেক্টর, সে প্রথমে একটা গল্প ভাবে। গল্পটা ভাবার পরে সে অলরেডি একটা প্রডিউসার খুঁজতে শুরু করে যে কে ইনভেস্ট করবে। তো গল্প যখন ভাবলো সে, তখন সে হয় নিজে স্ক্রিপ্টটা লিখলো বা অন্য কাউকে দিয়ে স্ক্রিপ্টটা লিখিয়ে নিল, স্ক্রিপ্ট রাইটারকে দিয়ে লিখিয়ে সে যথারীতি একটা 3 খণ্ডে এরকম মোটা 3টে পার্ট মোটামুটি বানালো, বানিয়ে সে বগল দাবা করে চললো প্রডিউসার কনভিন্স করতে। তো যাই হোক, প্রডিউসার কোনো রকমের কনভিন্স হলো, তাই তখন একটা বাজেট নিয়ে আলোচনা, যে কত টাকার মধ্যে ছবিটা করবো, কারা আর্টিস্ট থাকবে, কী তার বাজেট হবে, কীভাবে টাকাটা উঠবে, কোন কোন অ্যাঙ্গেল থেকে টাকাটা ওঠার সম্ভাবনা আছে। তো এরপরে যখন ঠিক হলো, ঠিক আছে তাহলে আমরা কনফার্ম ছবিটা তাহলে করছি, তাহলে একটা টিম বানানো। এবার প্রোডাকশনের একজন ম্যানেজার, তখন ডিরেক্টর তাকে খুঁজে বার করলো যে এরকম একটা ছবি বার করছি। কারণ আমাদের একটা কথা বলে রাখি এই প্রসঙ্গে, আচ্ছা থাক ওটা পরেই আসছে। যখন ঠিক করে যে আমাদের একটা প্রোডাকশন ম্যানেজার লাগবে, সে পুরো টিমটা ঠিক হলো, তখন একজন প্রোডাকশন ম্যানেজারকে আনা হলো। এবং ডিরেক্টর সবসময় চায় যে তার পছন্দের কোনো ক্যামেরাম্যান যাতে ক্যামেরাটা অপারেট করে। তার কারণ কি, যে কোনো ছবি বানাতে গেলে খুব বেশি দরকার একটা ডিরেক্টরের সাথে একটা ডিওপি, মানে ডিরেক্টর অফ ফটোগ্রাফি, ক্যামেরাম্যান যে হয়, তার সাথে খুব ভালো একটা মানসিক মেলবন্ধন, মানে খুব ভালো একটা টিউনিংয়ের দরকার হয়। তো যখন একটা মানে ক্যামেরাম্যান তৈরি হয়ে গেল, ডিরেক্টর তৈরি হয়ে গেল, প্রডিউসার রেডি হয়েছে, প্রোডাকশনের লোক এসে গেল। এবার প্রোডাকশনের লোক আর ডিরেক্টর বসে ঠিক করলো যে কাদেরকে নিয়ে আমরা কাজটা করবো, টিমটা যে বানাবো কাদেরকে নিয়ে করবো। সেখানে দিয়ে একটা কথা বলে রাখি, আমাদের এই যে সিনেমা, এটাকে সবাই আমরা জানি, এটাকে বায়োস্কোপ বলা হয়, রাইট? একদম। এবং এই যে বায়োস্কোপ বলা হয়, এটা কিন্তু মানে আড্ডার ছলে বলুন বা মজাক বলুন বা যেভাবেই ধরা হোক না কেন, যেখানে 22খানা স্কোপ আছে, মানে 22খানা ডিপার্টমেন্ট আছে, এই 22টা ডিপার্টমেন্টের প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে লোক এখানে নিয়ে একটা টিম তৈরি হয়। সেই টিমের উপর বেস করে সিনেমা শুটিংটা শুরু হয়। তার মধ্যে যেমন মেকআপ ম্যান থাকে, একজন অ্যাসিস্ট্যান্ট মেকআপ ম্যান থাকে, মহিলা থাকলে সেক্ষেত্রে একজন হেয়ার ড্রেসার থাকে, লাইটের লোক থাকে, লাইটের ছেলেপুলেরা যারা লাইটটা নিয়ে যায় বা সেটিং করে, ইলেকট্রিশিয়ান থাকে, টলি সেটিং থাকে, একজন ক্যাটওয়াক থাকে যখন উপরে কাজগুলো হয়, মেনলি মানে টপ অ্যাঙ্গেল যেগুলো কাজগুলো হয়। এরপরে থাকছে সাউন্ডের লোক, সাউন্ডের ল্যাপেল এবং বুম ধরার জন্য একজন বুমম্যান থাকে, প্রোডাকশন ম্যানেজার থাকে, তার একটা বা দুটো অ্যাসিস্ট্যান্ট থাকে, স্পট বয় থাকে 3টে, যাদের আমরা অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন বলি আর কি।
এইভাবে টিমটা পুরো বানানো হতো। আর ডিরেক্টর আর্ট ডিরেক্টর থাকে, তার সাথে আর্ট সেটিং থাকে, যারা পুরো সেটটাকে রেডি করে দিচ্ছে। এইভাবে ভাগ করতে করতে আমরা যাচ্ছি। তাতে গিয়ে দেখা যাচ্ছে কম বেশি 22খানা ডিপার্টমেন্টের মতো তৈরি হয়। তো এই 22খানা ডিপার্টমেন্ট নিয়ে আমরা ডিরেক্টর তখন একজন প্রোডাকশনের লোককে নিল আর আর্ট ডিরেক্টরকে নিয়ে সে তখন বেরিয়ে গেল লোকেশন দেখতে, কোন কোন লোকেশনে তারা শ্যুট করবে, কী তার ভাড়া, কী তার বাজেট। এই সব কিছু নিয়ে অ্যানালাইসিস হওয়ার পরে তারা ঠিক করলো যে না, আমরা এই লোকেশনগুলো চুজ করেছি, এই আর্টিস্টগুলোকে আমরা ঠিক করেছি এবং আমরা শুটিংয়ের একটা শিডিউল করলাম, অমুক তারিখ থেকে আমরা শুটিংয়ে যাও। মানে ধরুন মোটামুটি এই প্রি প্রোডাকশন, এটাকে প্রি প্রোডাকশন বলে। শুটিংয়ের আগের যে পোর্শনটা চললো এতক্ষণ ধরে, যে আলোচনাটা আমি করছি, এটাকে আমরা বলি প্রি প্রোডাকশন। এই প্রি প্রোডাকশন করার পর আমরা যাচ্ছি এবার ফ্লোরে। ততক্ষণ আমাদের লোকেশন দেখা হয়ে গেছে, আর্টিস্ট কনফার্ম হয়ে গেছে, কারা কাজ করছে সবাই জেনে গেছি, পুরো টিম রেডি। এবার আমরা যাচ্ছি শুটিং করতে। শুটিং করতে যখন আমরা যাচ্ছি ততক্ষণে একটা ইনভেস্টমেন্ট হয়ে গেছে, সবাইকে একটা অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে, লোকেশন বুকিং হয়ে গেছে, পুলিশ পারমিশন থাকলে, রাস্তাঘাটে শ্যুট থাকলে পুলিশ পারমিশন একটা ব্যাপার থাকে, এগুলো সব কমপ্লিট। এবার আমরা শুটিংয়ে গেলাম। যথারীতি শুটিংয়ের ডেটটা ঠিক করছে যে যদি আমরা ধরুন আউটডোর বেশি করি সেক্ষেত্রে একটু ঘুরে ঘুরে করতে হয়, সময় একটু বেশি লাগে। ইনডোর হলে সেক্ষেত্রে কম লাগে। এবার দেখতে লাগবে গল্পে আউটডোরের পার্সেন্টেজ বেশি না ইনডোরে। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা জিনিস বাদ দিয়ে গেলে, সেটা হলো লোকেশন রেইকির একটা ব্যাপার থাকে, যে স্ক্রিপ্টটা পাওয়ার পর আমরা কতটা অংশ আউটডোর করব, কতটা অংশ ইনডোর করব। সেই ইনডোরেও বিভিন্ন স্টুডিও দেখা বা আউটডোরে লোকেশন দেখা, এই লোকেশন রেইকির একটা বিরাট বড় চ্যাপ্টার বাজেটের সাথে ম্যাচ করে সেই লোকেশন বের করা, বা সেই গল্পের সাথে ম্যাচ করে সেই জায়গাটা খুঁজে বার করা, এই পুরো ব্যাপারটাই যেটা প্রি প্রোডাকশন। এবার আমরা সবকিছু কনফার্ম হয়ে গেলে এবার আমরা তাহলে শুটিংয়ে গেলাম। শুটিংয়ে গিয়ে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে থেকে হয়। টিউনিং যদি খুব ভালো থাকে তাহলে সবাই খুব মুডে থাকে, খুব ভালো মুড মানে খুব ভালো প্রজেক্টটা তৈরি হয়। আর যখনই কারোর সাথে কোনো একটা অশান্তি শুরু হবে তখন তো বুঝতেই পারছেন, আপনাদের ফ্যামিলিতে, আপনার বন্ধু সার্কেলে, আপনার পরিবারের মধ্যে, তো একটা যদি কোনো কারণে একটা খুঁটিনাটি কিছু বেঁধে যায় তখন একটা মেন্টালি সে ডিস্টার্ব ফিল করে, তো তার প্রভাব কিন্তু শুটিংয়ে পড়ে। তো তাই জন্য সবাই মিলেই চায় যে হাসি খুশি ফুল মুডে একদম ফুল এনার্জি নিয়ে, কারণ এটা তো একটা মানে কীভাবে বলবো, এটা বৃহৎ কর্মযোগ্য। হ্যাঁ, বৃহৎ কর্মযোগ্য এবং এটা একটা ক্রিয়েটিভ কাজ। তো এখানে ওই ছেলে খেলার কোনো জায়গা নেই, মানে যেটা হবে একদম প্রপারলি। কারণ একটা লোক যখন শান্তিতে বসে সিরিয়াল বা সিনেমা বা ওটিটি প্ল্যাটফর্মে কোনো কাজ দেখবে, পুরো ব্যাপারটাই তো শুটিং। তো ওখানে তারা পারফেকশনটাই দেখতে চায়। দর্শক টিকিট কেটে যখন হলে গিয়ে দেখবে সে তো ভালো দেখবে বলে আশা করে যাচ্ছে। তো প্রত্যেকের মুড যদি খুব ভালো না থাকে তাহলে কিন্তু কাজে তার প্রভাব পড়ে। তো এখানে চাওয়া হয় সেই কারণেই সবসময় যাতে সবার মুডটাকে ঠিকঠাক রাখা যায়। তাই জন্য খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, প্রোডিউসারের তরফ থেকে করে। সকালের টিফিন থেকে শুরু করে চা কফি যে যা খেতে চায় সব কিছু ব্যবস্থা। কেউ ধরুন নিরামিষ খেতে যায় তার ব্যবস্থা আছে, কেউ মাংস খেতে যায় তার ব্যবস্থা আছে, কেউ মাছ খায় সে তার ব্যবস্থা, মানে সবটাই আছে এখানে। এবং আপনাকে নিয়ে যাবে শুটিং স্পটে, আপনাকে পৌঁছে দিয়ে যাবে শুটিং স্পটে। তো এগুলো পুরোটাই রিল্যাক্সে করা হয়। তার বেসিক কারণ একটাই, অন্য কোনো কিছু না, যে সবাই যেন ফুল রিল্যাক্স মুডে কাজের দিকে কনসেন্ট্রেট করতে পারে এবং কাজটা করে। আর এই এমন একটা মিডিয়া যেখানে মানে হেসে খেলে কাজও হয়, আর কাজের সাথে তার সমস্ত রকম সেই সকালের টিফিন থেকে শুরু করে সমস্তটাই ফ্রি অফ কস্ট থাকে, সার্ভিস ফুললি স্যাটিসফ্যাকশন সার্ভিস, এবং সেটা প্রোডিউসারের তরফ থেকে পুরোটাই মানে এটা আমার মনে হয় না অন্য কোনো মিডিয়া কোনো প্রফেশনের এখন নেই, সত্যি কথা। কারণ ওই একটাই যে সবার মুড ঠিক রাখতে লাগে, সবার ইচ অ্যান্ড এভরি, যেমন আর্টিস্ট তেমনি মানে টেকনিশিয়ান, যারা যারা এর সাথে ইনভলভ আছে প্রত্যেকের একটা ইনভলভমেন্ট থাকে এই কাজে। এই শুটিংয়ের মাঝখানে এই যে যখন স্ক্রিপ্টটা ঠিক হয়ে গেল, শুটিংয়ে যাওয়ার মাঝখানের আর একটা বড় পার্ট হচ্ছে চরিত্র নির্বাচন করা। এই চরিত্র নির্বাচনের জন্যই আমরা যারা আমাদের আগের এপিসোড দেখেনি তাদেরকে আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা এরকম বিরাট কাস্টিং ব্যাংক তৈরি করছি। অলরেডি আমাদের এখানে প্রচুর অভিনেতা অভিনেত্রী সেখানে ছবি জমা করেছেন, সেলফ ইন্ট্রোডাকশন পাঠিয়েছেন। যারা আগের কোথাও ভুল হয়েছে তাদেরকে আমরা বলে দিচ্ছি এটা এইভাবে করে পাঠাও। যারা জানেন না তারা আবার নতুন করে আমাদের সাথে যোগাযোগ করুন, সেলফ ইন্ট্রোডাকশন পাঠান। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু তুমি বলে দাও। 9330368567। আর আমাদের যে ইমেল আইডি এটা হচ্ছে kistonmedia17@gmail.com। kistonmedia KISTONmedia17@gmail.com। এখানে আপনারা সেলফ ইন্ট্রোডাকশন পাঠাবেন। এখানে কেন এই যে ছবির জন্য চরিত্র নির্বাচন, এটা আজকে সত্যি কথা বলতে কলকাতায় মানে আমাদের টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে এখন অবধি প্রপার কাস্টিং ডিরেক্টর সেইভাবে নেই। আমরা একটা মেলবন্ধন সেতু তৈরি করার চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে। ইভেন কলকাতায় আমাদের তার মধ্যে বেশ কয়েকটা বড় হাউস আমাদের সাথে যোগাযোগ করেছে, যাদের রানিং সিরিয়াল চলছে, বেশ কয়েকটা ছবি পরপর চলছে।
এছাড়াও বিভিন্ন মুম্বাই, তামিল, তেলেগু, উড়িষ্যা অন্য ইন্ডাস্ট্রির কাস্টিং ডিরেক্টরদের সাথে আমাদের কথা চলছে, যেখানে আমরা এই প্ল্যাটফর্মটা দিতে চাই আমাদের মাধ্যমে। তারা যখন কলকাতা শুট করতে আসবে তখনকার যে ক্যারেক্টারগুলো লাগে, কলকাতা ওরিয়েন্টেড যে ক্যারেক্টারগুলো দরকার হয়, সেগুলো আমাদের থ্রুতে যেন ওরা দেখে আর কি। তারপরে তো পছন্দ অপছন্দ তাদের ব্যাপার। বাকিটা আপনাদের সমস্ত কিছু ট্যালেন্ট, পছন্দ অপছন্দ, ক্যারেক্টারের সাথে মিল হওয়া, কিন্তু আমরা এই কাজটা অলরেডি করেছি। মানে এখানে আপনাদের কোনো ইনভেস্টমেন্ট নেই, আপনাদের কাছে কেউ কোনো টাকা পয়সা চাইবে না, আপনি আপনার যোগ্যতায় কাজ একদম। করবেন, মান সম্মান নিয়ে কাজ করবেন, অন্যরকম কোনো রকম সমস্যা আপনাদের এখানে হওয়ার কোনো কথা না। বাট যেটা এর আগেও বলেছি, এখনো বলবো, তৈরি হয়ে আসুন। যদি তৈরি না হয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে বলে দেবো কীভাবে তৈরি হওয়া উচিত, কী কী করা উচিত, কী করলে আপনি এই প্রফেশনে কাজ করতে পারবেন, সবটাই আমরা আপনাকে বলে দেবো। বাট আলটিমেট কাজটা কিন্তু আপনাকেই করতে হবে। পরীক্ষার খাতে যেমনি পরীক্ষাটা আপনাকেই দিতে হয়, তাও ওখানে একটা সম্ভাবনা থাকলে পাশের টুকলি করার একটা সম্ভাবনা থাকে, এখানে সেটাও নেই। সবটাই আপনারটা আপনাকে করতে হবে। বুঝতেই পারছেন কত কঠিন সাবজেক্ট। একদম। তাই অবশ্যই আপনারা সিনেমার গল্প দেখুন, সিনেমা সম্পর্কে নানা কিছু জানবেন, আর তার মাধ্যমে যারা যারা ইন্টারেস্টেড যে অভিনয় সংক্রান্ত কিছু জানতে বা অভিনয়ের সুযোগ পেতে, তাদের কাছেও কিন্তু সিনেমার গল্প এপিসোডটা একটা অপশন। এবং যারা ধরুন দেখছেন তারা এই বার্তাটা সবাইকে দিন, একটু শেয়ার করুন। শেয়ার করবেন এই কারণে যে আপনি হয়তো অতটা ইন্টারেস্টেড না, বা আপনার পরিচিত কেউ একজন খুব ইন্টারেস্টেড, সে হয়তো এই ব্যাপারটা জানেই না যে এরকম একটা আমরা চ্যানেলের মাধ্যমে আমরা সবাইকে এরকম একটা বার্তা দিতে চলেছি, বা এই অপশানগুলো, এই সুযোগ সুবিধাগুলো এখনো আছে, হয়তো তারা জানেই না। এবার আপনি যদি তাকে শেয়ার করেন, সে দেখবে, সে দেখে হয়তো সে ইন্টারেস্টেড হলো, তার মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে, সম্ভাবনা। মানে আউটডোর হিরো। এই প্রসঙ্গে একটা কথা হচ্ছে, ডিরেক্টর ডিপার্টমেন্ট প্রথম এই স্ক্রিপ্টটা পাওয়ার পর যেটা ঠিক করে যে শুটিংটা কত দিনে সেটা ভাগ করা হয়, কদিনে আমাদের শিডিউল হলো, কতদিনে শিডিউল। সেটা হচ্ছে প্রথম ঠিক হয় এইভাবে যে কতগুলো ডে সিন আছে, কতগুলো নাইট সিন আছে, কোনটা লোকেশন অনুযায়ী, কোনটা বাড়িতে আছে, কোনটা রাস্তায় আছে, কোনটা পাহাড়ে আছে, গল্পে যা যা আছে সেই অনুযায়ী পুরো শিডিউলটা তৈরি হয়ে যায়। সেইভাবে ভাগ করে দেখা গেল যে সমস্ত সিন করতে আমার ছবিতে 20 দিন লাগবে কি 30 দিন লাগবে, সেই অনুযায়ী শুটিং পার্টটা ঠিক হয়। পুরো ফাইট থাকলে ফাইট মাস্টার এলো, গান থাকলে কোরিওগ্রাফার এলো, সমস্ত কিছু মিলে এই যে 20 দিনে সেও নাচ, গান, ফাইট সমস্ত কিছু মিলে, বা যদি ওগুলো নাও থাকে, আমাদের এই ডিভিশনটা তৈরি করা হয় লোকেশন অনুযায়ী, আর্টিস্ট অনুযায়ী ভাগ করে একটা ডে ঠিক হয়। তারপর শুটিং শুরু এই শুটিং এবার আমাদের চললো। এবার এটা শেষ করতে হবে মোটামুটি, সেটা কোনো দিন আমাদের টার্গেট থাকলে 20 দিন, লোকেশন প্রবলেম অন্যান্য কারণে সেটা 21 দিন 22 দিন হয়েই যায়। শুটিংটা যখন আমাদের কমপ্লিট হয়ে গেল, তারপরে ফার্স্ট কাজ হচ্ছে পুরো ব্যাপারটাকে সিনক্রোনাইজ করা। এই জায়গায় কোনো একটা স্টুডিওর মাধ্যমে, যেমন এখানে ধরুন ক্রিকেটে বড় বড় স্টুডিও রয়েছে, রয়েছে, একটা আমাদের আচ্ছা, এরকম বেশ বড় বড় আছে কতগুলো। এই এই টোটাল কর্মযোগ্যটাকে বলা হয়, এতক্ষণ যেটা ছিল প্রি প্রোডাকশন, তারপর শুটিং, তারপর এটা হচ্ছে পোস্ট প্রোডাকশন। এই আমাদের শুটিং কমপ্লিট হলো, প্রি প্রোডাকশন গেল, ডিউরিং শুট চললো, শুটিং কমপ্লিট হলো। এবার আমরা ফার্স্ট যে পদক্ষেপ রাখছি সেটা ছিল পোস্ট প্রোডাকশন। সেখানে গিয়ে এডিট কমপ্লিট হয়। ফার্স্ট এডিট কমপ্লিট হওয়ার পরে সেটা আমরা রেডি করে আসে ডাবিংয়ের জন্য। ডাবিং কমপ্লিট হলো, এডিট এবং ডাবিং এটা আমি শুধুমাত্র ওটিটি প্ল্যাটফর্মগুলো বা সিনেমার জন্য বলছি, কারণ সিরিয়ালের ক্ষেত্রে কিন্তু ডাবিংটা দরকার হয় না, কারণ ওটা ডাইরেক্ট ফ্লোরে মানে হ্যাঁ সিস্টেমটা থাকে। তো এই যে আমাদের যখন ডাবিং কমপ্লিট হয়ে গেল, তখন পুরো ব্যাপারটা নিয়ে একটা ফাইনাল এডিটার, যখন সব কমপ্লিট হয়ে গেল, ফাইনাল এডিটের পরে সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়, বিজিএম যেটা কালার কারেকশন, তারপরে কালার কারেকশন। এই সমস্ত কাজটা কমপ্লিট করার পরে যে প্রোডাক্টটা বেরোলো সেটাকে বলি আমরা ফার্স্ট প্রিন্ট। মানে একটা প্রোডাক্ট আমি সিনেমার হলে বা পর্দায় দেখানোর মতো উপযুক্ত অবস্থায় এসেছে। এই সিনেমা শুরু হলো। এবার তার থেকে আমাদের সিস্টেম ওয়াইজ কিউ সিস্টেম নানা রকম সিস্টেম আছে। এবার এলো এর পরের ভাগ, পোস্ট প্রোডাকশনের পর হচ্ছে ডিস্ট্রিবিউশনের মধ্যে এখন যেহেতু ডিজিটাল ফরম্যাট, তাদের মতো যে হলে ওইভাবে ডাইরেক্ট করে না। আগে যেমন সাইকেলে করে একটা ক্যান নিয়ে, ধরুন প্রিয়াতে একটা শো আছে, মেনকাতে একটা শো আছে, প্রিয়া সিনেমাতে যে শোটা হলো ঠিক ওই টাইমটা বাদ দিয়ে প্রিয়া মেনকাতে আছে, ওই একজন সাইকেল ম্যান থাকতো, সে সাইকেলে করে গিয়ে ওই ক্যানটা নিয়ে গিয়ে ওই মেনকাতে চালাতে যাবে। যদি রাস্তার মাঝখানে কোনো বিপদ ঘটে যায়, কোনো কারণে অঘটন ঘটে যায়, তাহলে কিন্তু সেই সময় দাঁড়িয়ে সিনেমা দেখানো সম্ভব ছিল না। তাহলে ভাবুন, ওই যে সাইকেলে করে যে ক্যানটা বয়ে নিয়ে যাচ্ছে তার কত বড় ভূমিকা। টিকিট কিন্তু বিক্রি হয়ে গেছে, হয়তো হাউসফুল হয়ে গেছে, সে যদি ক্যানটা নিয়ে না পৌঁছাতে পারে তাহলে কিন্তু শোটা দেখাতে পারবে না। তাহলে এই যে কর্মকাণ্ড এত কিছু হলো, ওই লোকটার কি ভূমিকা? যে লোকটা এই ক্যানটা নিয়ে যাবে তবেই যে হলের লোকগুলো সিনেমা দেখতে পারবে। আমি আজ থেকে 20 বছর আগের কথা বলছি,
এখন সেটা অনেক বেশি মডার্নাইজ করে এসছে ডিজিটাল ফরম্যাট। ডিজিটাল করে এখন মূলত ডিজিটাল ফরম্যাটে ইউফো কিউব এই দুটোই মূলত বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওখানে ডাউনলোড করা হয়, তারপর সেখান থেকে স্যাটেলাইট থ্রুতে আমরা দেখতে পাই। সেখান থেকে দেখা যায়। এবার এই ডিস্ট্রিবিউশন পার্টের মধ্যে হচ্ছে কোন হলে কতটা কোনো ছবি চলবে, তার কি পোস্টার তৈরি হবে, তার কি ব্যানার তৈরি হবে, তার কি হোর্ডিং তৈরি হবে, কতটা জায়গায় কোন কোন মাধ্যমে কোন কোন মিডিয়া অ্যাড চলবে, এই সমস্তটা ডিপেন্ড করে হচ্ছে ডিস্ট্রিবিউশন। এবার এই কালেকশন থেকে ছবির প্রডিউসার হলে যত সংখ্যক দর্শক যায় সেখান থেকে প্রডিউসার একটা টাকা আর্ন করে। এরপরে আসে হচ্ছে স্যাটেলাইট রাইট থেকে, এরপর এখন ওটিটি আসছে ওটিটি রাইট থেকে। এই সমস্ত মাধ্যমে একটা প্রডিউসার যে টাকাটা বিনিয়োগ করে। না, আরো একটা ব্যাপার আছে, এই যে বিভিন্ন স্টেটই ওগুলো তো আলাদা তুমি তো জানো, ওটা একটুখানি বলো বিভিন্ন স্টেটে আলাদা করে টেরিটরি রাইট যেগুলো আছে, যে অন্য কোনো জায়গায় যেখানে আমার এই ছবিটা ডাবিং রাইট হিসেবে বিক্রি করা হলো, ধরুন উড়িষ্যায়, কোথাও হয়তো তামিলে চললো, কোথাও হয়তো পাঞ্জাবে চললো, তখন সেই ডাবিং রাইট পাবো তার একটা আয় হয়। এবং বিদেশে অস্ট্রেলিয়া বিদেশে যেটা ওভারসিজ রাইট, হ্যাঁ ওভারসিজ রাইট থেকেও একটা টাকা আসে। এইভাবে প্রডিউসার যে টাকাটা এতগুলো অপশন থেকে কালেকশন আসতে থাকে। এই কালেকশন এসে উনি দেখলেন যে উনি ধরুন সাপোজ বিনিয়োগ করেছিলেন 50 লাখ টাকা, উনি আলটিমেট দিনের শেষে দেখলেন যে এই সমস্ত মাধ্যম থেকে 6 মাসের মধ্যে ওনার টার্ন ওভার যদি ছবিটা সাকসেসফুল হলো তাহলে 1.5 কোটি টাকা উনি ওখান থেকে লাভ করলেন। এবার এটা যদি বিগের সাকসেসফুল, তার কোনো আনলিমিটেড কতটা আসতে পারে তার কোনো, যেমন একটা উদাহরণ দিই, শত্রু ওই ছবির যা বাজেট ছিল আর যা ইনকাম করেছে এটা আনএক্সপেক্টেড, ভাবা যায়। শত্রু সাথী সেই সময় যে ছবিগুলো আমরা রিসেন্ট যে বাবুন আমাদের যেটা কাশ্মীর ফাইল এটা তো শুনেছেন নিশ্চয়ই আপনারা, যে কি বাজেটের ছবি ছিল, কত টাকা আর্ন করেছে। আর এই প্রসঙ্গে আর একটা কথা খুব বলা প্রয়োজন, যে এখন মাঝখানে এরকম একটা করোনা আবহাওয়া সব কিছু মিলে বাংলা ছবির বাজার খুব খারাপ ছিল, যেখানে ওটিটি প্রচণ্ড রাজত্ব তৈরি করছিল। আজকের দিনে আবার একটা সেই জুয়ার ফিরে এসেছে বাংলা ছবি কিন্তু আবার মানে সাউথের ছবি যেখানে মাথা চারা দিয়ে পুষ্পা, বলা যায় এইবারে এই যে ঈদে দুটো ছবি রিলিজ করলো, কাশ্মীর, রাবণ, যেখানে হিরোপাত্রী 2 একটা দিকে রাবণ দুটো ছবি যে রিলিজ করলো, সেখানে হিরোপাত্রী 2 এর মতো ছবিও বাংলায় অত বিজনেস দিতে পারলো না। কেজিএফ 2 এর মতো ছবিও কিন্তু ওই সময় জুড়ে শুধু বাংলা ছবিতেই দর্শক হলমুখ, তার মানে বাংলার দর্শক আবার ফিরে এসেছে, আবার আমাদের জন্য খুশির খবর। আর একটা আপনারা বিভিন্ন নেট মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় চারদিকেই শুনতে পাচ্ছেন একটা কথা খুব এখন আলোচনার বিষয় হয়েছে, সবাইকে বলা হচ্ছে বাংলা ছবির পাশে দাঁড়ান। এই বাংলা ছবির পাশে দাঁড়ানটা আমি ব্যক্তিগতভাবে জানি না, বিদ্যুৎ তোমার কি মত? আমার একটা মত হচ্ছে, দেখুন কাউকে ওরকম ট্রেনে হিসেবে পাশে দাঁড়াতে আমরা যাই না, প্রোডাক্ট যদি ভালো হয় দর্শক যাবে, ঠিক খবর পাবে যে এই প্রোডাক্টটা ভালো হয়েছে, দর্শক সম্মুখী আপনি হবে। সুতরাং একটাই লক্ষ্য হওয়া উচিত, যারা আমরা টেকনিশিয়ান, কলাকুশলী বা ছবির সাথে যুক্ত মানুষ আছি, তাদের প্রোডাক্টটা ভালো করা এবং ফুল এফোর্ট দিয়ে যাতে কাজটা করে। হ্যাঁ, এই দর্শকের রুচি বোঝে আমি কোন, দেখুন দুরকম ধারারই ছবি হয়, একটা হচ্ছে সব ছবিই কমার্শিয়াল, কিন্তু তাও একটা ধারা হচ্ছে যেখানে মশলা ছবি যাকে বলা হয়, যে আমার সমস্ত গান, অ্যাকশন, ফাইট সমস্ত কিছু আছে। আর একটা হচ্ছে যে একটু ভিন্ন ধরনের মশলা ছাড়া একদম মানে কন্টেন্ট ওরিয়েন্টেড একটা অন্য ধারার একটা ছবি। তা দুটো ছবিরই বাজার কিন্তু বাংলা ছবির আস্তে আস্তে খুলছে, তাই এক্ষেত্রে আমরা আশা করতে পারি যে প্রচুর সংখ্যক আবার যারা ছবিতে বিনিয়োগ করেন সেই সমস্ত প্রতিষ্ঠানরা আবার ফিরে আসবে। একমাত্র তারাই কিন্তু বাংলা ছবির পাশে দাঁড়ান বলতে দর্শকের ভূমিকার থেকে বড় ভূমিকা হচ্ছে যারা বিনিয়োগ করেন প্রডিউসারাই। যদি বলা হয় যে পাশে দাঁড়ানোর কথা কাউকে, তাহলে এই যে বিনিয়োগ যারা করছিলেন তারা আস্তে আস্তে বাংলার দিকে হাত গুটিয়ে নিয়ে কখনো ওটিটিতে চলে যাচ্ছিলেন, কখনো অন্য বিজনেসে পয়সা লাগাচ্ছিলেন। ছবির জগৎ থেকে তাদের মনে হচ্ছিল না বাংলা ছবি ব্যাপারটা কিরকম, একটা বাংলা ছবি মানে বলতে একটা নাক শিক্ষণও ব্যাপার চলে এসেছে। সেই ব্যাপারটা এখন আমরা রিলিজ করি, এখান থেকে আমরা হলে গিয়েও দেখছি যে আজকে ইয়ং জেনারেশন, আবার মধ্যবিত্ত যে জেনারেশনটা হল যাওয়া ছেড়ে দিয়েছিল, শুধুমাত্র টিভি সিরিয়াল কেন্দ্রিক হয়ে গিয়েছিল, তারা আবার কিন্তু হলমুখী। এবং শুধু তাই না, সকাল 11টার শো হাউসফুল হয়েছে একদম, এটাই যেটা আমরা সাউথে গিয়ে, আমি একসময় যখন সাউথে কাজ করতে গিয়েছিলাম জাল ছবির জন্য, সেই সময় দেখেছিলাম রজনীকান্তের ছবি রিলিজ করেছে সকাল 7:30টার শো হাউসফুল। সেই জিনিসটা থাকতে হবে, একটা লোক কেন ছবি দেখতে যায়, শুধু বাংলা ছবি যখন বাংলা ছবি দেখুন বলে লাফালে হবে না, ভালো অভিনেতা নিয়ে, ভালো কন্টেন্ট, ভালো টিম নিয়ে, ভালো মানসিকতা নিয়ে যদি আমরা প্রপারলি কোনো একটা ছবি বানাই এবং তার আগে থেকে একটা সুন্দর প্রি প্ল্যানিং করা থাকে,
তাহলে ছবি সাকসেস হওয়াটা খুব একটা কঠিন কাজ বলে আমার অন্তত মনে হয় না। আর যারা বিনিয়োগ করছিলেন তাদের এই সংখ্যাটা প্রচুর মাত্রায় হওয়ার প্রয়োজন। আজকে যেটা সবচেয়ে আমাদের মুশকিল হয়েছে যে এখানে এত টেকনিশিয়ান এসে গেছে, এত ভালো অভিনেতা এসে গেছে, সেই তুলনায় কিন্তু প্রোডাক্ট সেইগুলো কম আসছে হচ্ছে। না। তার ফলে অনেক মানুষই বেকার বসে থাকছে, যারা হয়তো খুব ভালো টেকনিশিয়ান, দক্ষ অভিনেতা অভিনেত্রী, তারা এই সময়টা মানে দেখা গেছে এক সময় তারা চুটিয়ে কাজ করেছেন, কিন্তু এই সময় সাময়িকভাবে হয়তো কেউ কাজ করছেন, কেউ কাজের থেকে খুব কম 6 মাসে 9 মাসে একবার কাজ করছেন, তার সেই ফিরেটা মিটছে না, কারণ প্রচুর পরিমাণে টেকনিশিয়ান অভিনেতা তৈরি হয়েছে, এই ফ্লোটা এখানে এসে গেছে, কিন্তু সেই অনুযায়ী কাজের গতিটা পাইনি, তো সেই অনুযায়ী প্রোডাক্ট তৈরি হচ্ছে। প্রোডাক্ট তৈরি হয় না। আর প্রোডাক্ট তৈরি হতে গেলে আগে যেরকম ধরুন প্রচুর পরিমাণে প্রডিউসার ছিল, সপ্তাহে এতগুলো করে হল রিলিজ, এতগুলো করে হাউসফুল, একটা ছবি হাউসফুল হওয়া মানে কিন্তু পাশের ছবিটাও হাউসফুল করে দেওয়ার ক্ষেত্রে সুবিধা দেয়। কারণ এই হলে যে লোকটা ছবি দেখতে এসে টিকিট না পেয়ে ফিরে গেলেন, তিনি কিন্তু ফিরে যাওয়ার সময় আবার বাড়ি ফিরে যান না, পাশের হলটাই যদি চলো ওটা দেখি, ব্যাপারটা মানে একটা ছবি হাউসফুল হলে কিন্তু আশেপাশের ছবিগুলোর ক্ষেত্রেও একটা সারাউন্ডিং যে ব্যাপারটা রয়েছে সেটা অটোমেটিক্যালি ডেভেলপ করতে পারত। এই জিনিসটা আমাদের মনে হয় যে যারা বিনিয়োগ করেন তারা আবার চাইবো বেশি বেশি করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি আসুন, কারণ সারা পৃথিবীর মধ্যে একমাত্র সাহিত্য সংস্কৃতি সবটাই সবচেয়ে বোধ হয় এটা আমাদের বাঙালি হিসেবে গর্বিত আমরা, যে একমাত্র তার মানে কি বলবো কেন্দ্রবিন্দু হচ্ছে বাংলা। একদম তাই। প্রথম যে ছবি মানে আমাদের ভারতের ইতিহাসে প্রথম যে ছবি বানানো হয়েছে সেটা তো এর আগে হয়তো আলোচনা হয়েছিল, যখন তুমি প্রসঙ্গটা তুললে সেই কারণে আবার আসছে। এই ছবিটা অরুণ রায় ডিরেক্ট করলেন, হীরালাল সেন, যিনি হলেন আমাদের ভারতবর্ষের প্রথম যে ছবি বানানো হয়েছিল, প্রথম ফিল্ম মেকার যদি বলা হয়, ফিল্মের জনক, সেটা সবাই আমরা জানি দাদা সাহেব ফালকে, কিন্তু দাদা সাহেব ফালকে শুরু করেছিল 1913 সালে। ওয়ারাজ হীরালাল সেন তখন কিন্তু 1901-2 সালে বেশ কিছু নাটকের বায়োস্কোপ অলরেডি তুলে নিয়েছিলেন। আমাদের বঙ্গভঙ্গ আন্দোলনের পর 1905 সালে যেটা হয়েছিল তার কিন্তু ক্যামেরা ফটোগ্রাফি মানে ক্যামেরাবন্দি হীরালাল সেন করেছিলেন। আমাদের জবাকুসুম তেল বিজ্ঞাপনের শ্যুট কিন্তু হীরালাল সেন তখন করে ফেলেছিলেন। তারপরে তার মানে বাঙালি হিসেবে আমরা গর্বিত, হয়তো কোনো কারণে তার নামটা চাপা পড়ে গেছিল। আজকে অরুণ রায়, ডিরেক্টর অরুণ রায় যদি এই ছবিটা না করতেন, অনেকের কাছে এটা অজানা থেকে যেত যে ভারতবর্ষের প্রথম যদি ফিল্মের জনক কাউকে বলা যায় সে কিন্তু হীরালাল সেন, শুরুটা কিন্তু তিনি করেছিলেন। তা আমরা গর্বিত বাঙালিরা। আমাদের এখানে সত্যজিৎ রায় আছেন, আমাদের এখানে হীরালাল সেন ছিলেন, আমাদের এখানে উত্তম কুমার আছেন, এখন তো প্রচুর, হ্যাঁ এখন তো প্রচুর ট্যালেন্টেড ছেলে। সময় ভালো ভালো হিন্দি ছবি এই কলকাতায় টালিগঞ্জ স্টুডিও থেকে তৈরি হয়েছে। একদম তাই, একদম। আজকে এই যে দেখুন একটা টোটাল এই যে সাউথের ছবি আজকে হিন্দি ইন্ডাস্ট্রিকেও কোথাও জমিয়ে দিচ্ছে, তাদের ল্যাঙ্গুয়েজ ডাব করে হিন্দিতে চলছে সারা ভারতবর্ষের বাইরেও কিন্তু সাউথের ছবি একটা বিরাট। কালকে এটা মহেশবাবু সাক্ষাৎকার দিয়েছেন যে হিন্দি ইন্ডাস্ট্রিতে আমি যে পারিশ্রমিকটা দাবি করি সেটা দিতে পারবে না, আমার যাওয়ার ইচ্ছা নেই। হ্যাঁ, তার একটা কারণও আছে। এবার এই যে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে, এক হচ্ছে আমরা নিজেরাও যখন রামজিরাও ফিল্ম সিটিতে গিয়ে কাজ করেছি, দেখেছি যে সাউথের টেকনিশিয়ানদের সেই একাগ্রতা, সেই ডেডিকেশন, তারা কাজটাকে কাজের মতো মানে ফাঁকি শব্দটা দেখিনি, তারা কাজটাকে কাজের মতো ভাবে নিজের ভাষাটাকে প্রচন্ড, আমরা নিজেরা ওদের ভাষায় আস্তে আস্তে আমরা শিখছিলাম যে শাড়ি মানে বসো, এটা বানাক্রম মানে সকালবেলা বলতে হয়, এটা ওদের সাথে কাজ করতে করতে কিন্তু ওরা কিন্তু নিজের ভাষাতে বলতে, এটা আমরা প্রভাবিত হয়েছি, একদম তাই। কিন্তু আমরা এখানে এসে দেখছি, আমরা কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি এখানকার টেকনিশিয়ান, কলাকুশলী বা অভিনেতা নিজের ভাষা বলতে স্বচ্ছন্দ বোধ করেন না, বেশিরভাগই হিন্দি ইংলিশ বললে মনে হয় যেন আমি অনেকটা আপগ্রেডেড। তার মধ্যে নিজেদের ভাষাকে কোথাও ভালোবাসতে হবে। আর এই বাংলা ছবির দর্শকই তো টিকিয়ে রাখে। সাউথের এই যে সকাল 7:30টার সময় একটা মানুষ সিনেমা দেখতে যাচ্ছেন, তাদের অভিনেতা অভিনেত্রীদের ভগবান ভাবছেন, আজকে রজনীকান্তের জন্য কোথায় এত লিটার দুধ ঢালা হচ্ছে, ঢালাই বা বলতে মানুষ জায়গাটা, এই দর্শকটা কিন্তু তৈরি হয়েছে, একদিনে হয়নি, এটা আস্তে আস্তে তৈরি হয়েছে। তাই ভালো প্রোডাক্ট যদি এখানে তৈরি করা যায়, এখানের যে গল্প আছে, এখানের যে সাহিত্য আছে, এখানের যে গুণী মানুষজন আছে, আমার মনে হয় আমরা যদি একটু সেই দিকে ফোকাস করি তাহলে আস্তে আস্তে ইন্ডাস্ট্রি ব্যাপ্তি অনেক বেড়ে যায়। তাই এই হতে পারে এরকম আমাদের এই ভিডিও থেকে কোনো প্রযোজক বা কোনো বিরক্তিকারী শুনছেন, আমার মনে হয় তিনি যদি শুনে ইন্সপায়ার হয়ে ফিরে আসেন বাংলা ছবি করতে, তাহলে সেটাকে প্রপার বলা হয় বাংলা ছবির পাশে দাঁড়ানো। রাইট, একদম ঠিক কথা। এবার আমরা আশা করি লজিক্যালি
পরিষ্কার তাকে সামনে রেখে সবটাই বোঝাবো আগে যে কেন আপনি ইনভেস্ট করবেন, কেন আপনি ছবি বানাতে আসছেন অন্য কোনো ব্যবসায় না গিয়ে। একটা তো আছে যে প্রফিট করবো, এটা একটা। আরেকটা মানসিকতা হচ্ছে কি যে আমার একটু নাম হবে, আমার একটু পরিচিতি হবে। আরেকটা মানসিকতা যে আমি ক্রিয়েটিভ লাইনে দিল, আরেকটা যে আমি একটা ভালো কাজের সাথে যুক্ত হ্যাঁ থাকবো। একদম তাই। যে মানে অনেক সময় দেখা গেছে যে প্রচুর অনেকেই এসছেন বাংলা ছবি করতে, এসে জিজ্ঞেস করছেন আচ্ছা আমি 10 টাকা লাগালে এখান থেকে কি আমি 15 টাকা পাবো? Right. এই বিষয়টা কিন্তু আপনার ওই সোনার দোকানে সোনা রাখার মতো, টাকা তো মানে জমি কিনে রাখার মতো বিষয় না। এখানে এর সাথে আর একটা জিনিসও জড়িয়ে আছে, যেটা হচ্ছে আপনি একটা এমন কাজের সাথে যুক্ত হবেন যে কাজটা আপনাকে লাইফ টাইম, রাইট রাইট, মানে আপনার লাইফ চলে যাওয়ার পরেও তারপরের জেনারেশনগুলো আর তার কাছে আপনি বেঁচে থেকে যাবেন। রাইট। এই একটা বিরাট আর্কাইভ ভ্যালু আছে এই কাজটা। এবার হ্যাঁ, লস প্রফিট সব ব্যবসায়ী থাকে, এখানেও আছে। এবার যেটা আলোচনা করছিলাম যে যদি কাজটা ভালোভাবে করা হয়, সব ডিপার্টমেন্ট থেকে এগিয়ে এসে কাজটা ঠিকঠাক করে, তাহলে তো তার একটা ভালো জায়গা আছে। আসতে বাধ্য একদম। এই যে ধরুন এক সময় উত্তম কুমারের যে জামানাটা ছিল, তখন যে বাক্স চরিত্রগুলো যাদেরকে যাদেরকে পেয়েছে বা যে সমস্ত টিমটা ছিল, প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা রেসপেক্ট, প্রত্যেকের সাথে প্রত্যেকের দেখা হলে যে আলিঙ্গন, খবর নেওয়া, তখন তো মোবাইল ছিল না। অথচ তাদের মধ্যে যে অন্তরঙ্গতা ছিল, কি টেকনিশিয়ান বলুন, কি আর্টিস্ট বলুন, কি ডিরেক্টর বলুন, শুটিং শেষে সবার একসাথে সাথে বসে চপমুড়ি খাওয়াটাও যে চপমুড়ি খাওয়া, এই যে ব্যাপারটা, সেটা তখন ছিল। এখন অনেক সবকিছু আধুনিক হয়ে গেছে, আর আধুনিক হলে বুঝতেই পারছেন সম্মানের জায়গাটা কোথাও একটা ঘাটতি হয়ে যায়, কালচারের উপর ডিপেন্ড করে করে। তো সেখানে একটু ফারাক এসেছে এখন রিসেন্ট। তুমি এই প্রসঙ্গে একটা মনে পড়ে গেল, উত্তম কুমারের কথা তুললে বলে, তুমি কি জানো যে আমাদের অ্যাসেম্বলিতে তো শুটিং করা নিষিদ্ধ না, একদম ভালো। তা উত্তম কুমারের একটি ছবি হয়েছিল অ্যাসেম্বলিতে শুটিং এর বিষয়, সেটা কি জানো? মানে না না না, দাঁড়া তো অ্যাক্সিডেন্ট, মানে অ্যাসেম্বলির ভিতরে শুটিং? একদম ভেতরে, অ্যাসেম্বলির ভেতরে শুটিং হয়েছিল উত্তম কুমার অভিনীত একটি ছবি। আচ্ছা, ছবিটার নাম হচ্ছে ভীমসার। অপনাশে। আচ্ছা আচ্ছা, অ্যাসেম্বলির মধ্যে হয়েছিল? অ্যাসেম্বলির মধ্যে শুটিংটা হয়েছিল। আর এখানে যিনি এটা ব্যবস্থা করেছিলেন, ভীমসার গল্পটি লেখা ছিল হচ্ছে সাহিত্যিক নিমাই ভট্টাচার্য। নিমাই ভট্টাচার্য, রাইট। নিমাই ভট্টাচার্য তখন মানে তার লেখা পড়ে মন্ত্রীমহল থেকে শুরু করে সবাই খুব তো সেই সময় মানে প্রযোজক, যত সম্ভব মনে পড়ছে যেটা অসীমা ভট্টাচার্য বা এরকম কিছু নাম ছিল প্রযোজক, তা উনি ওনার তরফ থেকে চেষ্টা করেছিলেন। তারপরে এরকম পরিকল্পনা হয়েছিল যে এটা সেটে বানাতে হবে। তা তখন নিমাই ভট্টাচার্য যোগাযোগ করেন বিভিন্ন মন্ত্রী, অ্যাসেম্বলির সাথে যুক্ত যারা যারা আছে, এবং উনি নিজেও অবাক হয়ে গেছিলেন, ওনাকে পারমিশন দেওয়া হয়েছিল এই গল্পটা করার জন্য। তা আমাদের এখানে এটাও কিন্তু আমরা বাঙালি হিসেবে গর্বিত, প্রথম অ্যাসেম্বলির ভেতরে শুট যেটা, সেটাও সময় এটা কিন্তু আমরা বাঙালিরাই একদম সত্যি কথা, এটা গর্বিত। ঠিক আছে, তাহলে আজকে আমরা অ্যাক্টর প্রিপেয়ার নিয়ে আজকে আর সেইভাবে কথাটা না, যেহেতু সিনেমার গল্পের এপিসোডটা আজকে শুরু হলো, হ্যাঁ। শুধু এটুকুই বলবো অ্যাক্টর প্রিপেয়ার নিয়ে, যে আমরা তো আগে সব আলোচনা করেইছি। আপনাদের যা যা জানবার আপনারা নিশ্চয়ই জানবার চেষ্টা করবেন আমাদের শুরুতে। আমাদের মোবাইল নাম্বারটা আরেকবার বলছি, 9330368567। মেল আইডি হচ্ছে kistonmedia17@gmail.com। এখানে আপনারা আপনাদের ইন্ট্রোডাকশন পাঠান, আপনাদের যা কিছু জানার এই নাম্বারের থ্রুতে জানবেন। আমরা নিশ্চয়ই আপনাকে হেল্প করবো। আমাদের কাস্টিং ব্যাংকিংয়ের মানে টার্গেট রয়েছে মিনিমাম 4 থেকে 5,000 অ্যাক্টার্স অ্যান্ড অ্যাক্ট্রেস, যেখানে 5 বছর থেকে শুরু করে আপ টু 90 বছর অবধি আমাদের বয়সের লোকজন, মহিলা লাগছে। তো আমরা এরকম একটা কাস্টিং ব্যাংকিং করছি। যারা যারা ইন্টারেস্টেড আছেন অভিনয়ের ব্যাপারে, অভিনয়ে বা জানবার ইচ্ছে থাকলে অবশ্যই আমার সাথে এই নাম্বারে যোগাযোগ। সবাইকে অনুরোধ করবো আপনারা সবাই সিনেমার গল্প দেখুন, আর বেশি করে ছড়িয়ে দিন, শেয়ার করুন, কমেন্ট করে জানান আমাদের কেমন লাগছে। আর অবশ্যই আমরা পরবর্তীকালে প্রত্যেক দিনই কোনো না কোনো শুটিংয়ের গল্প, কোনো না কোনো ডিরেক্টর, সেই কৌশিক গাঙ্গুলি হোক, সিরিজ মুখার্জি হোক, মহিলা ঘোষ হোক, বা আদার্স গৌতম ঘোষ হোক, যারা যারা আছে প্রত্যেকের সাথে আমরা কম বেশি কাজ করেছি। প্রত্যেক দিনই তাদের কিছু না কিছু গল্প শেয়ার করবো। আজকের সময়টা আর বাড়ালাম না, শুধু এটুকুই বলবো, দেখতে থাকুন, ভাবতে থাকুন, ইচ্ছে হলে চলে আসুন। আর সাবস্ক্রিপশন করবেন, আর অবশ্যই বেল আইকনটি টিপে রাখবেন, তাহলে আপনার কাছে আমাদের সমস্ত নোটিফিকেশনগুলো অটোমেটিক্যালি আপনাদের কাছে যাবে। টাটা, দেখা হচ্ছে আবার। রেডি পরের এপিসোডের জন্য।